বিভূতিভূষণ মুখোপাধ্যায় ছিলেন বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার। তাঁর জন্ম বিহারের দ্বারভাঙ্গা জেলায় পন্ডুর গ্রামে। পিতা বিপিন বিহারী মুখোপাধ্যায়, তাঁর আদি নিবাস হুগলি জেলার চাতারা হলেও তার 3 পূর্বপুরুষের বাস ছিল বিহারের দ্বারভাঙ্গায়। বিভূতিভূষণ মুখোপাধ্যায় দ্বারভাঙ্গার পীতাম্বরী বিদ্যালয়ের ছাত্র ছিলেন। দ্বারভাঙ্গার রাজ স্কুল থেকে ম্যাট্রিক এবং রিপন কলেজ থেকে আইএ ও পাটনা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাশ করেন। তাঁর কর্মজীবন ছিল বৈচিত্র্যময়। কর্মজীবনের প্রথমেই তিনি ইন্ডিয়ান ন্যাশনাল পত্রিকার কার্যধ্যক্ষের পদে আসীন ছিলেন এবং পরে বিহারের দ্বারভাঙ্গা মহারাজের সচিব হিসাবেও কাজ করেন। আবার পরবর্তীকালে শিক্ষকতাও করেছেন। তাঁর শ্রেষ্ঠ উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে হল বরযাত্রী, রানু সিরিজের গল্পগুলি, দুয়ার হতে অদূরে, কাঞ্চন মূল্যর জন্য তিনি শরৎ পুরস্কার, এবার প্রিয়ম্বদার জন্য তিনি রবীন্দ্র পুরস্কার পান। এছাড়াও তাঁর ঝুড়িতে রয়েছে আনন্দ পুরস্কার। বর্ধমান বিশ্ববিদ্যালয় তাঁকে সাম্মানিক ডিলিট উপাধিতেও ভূষিত করেন। তাঁর মৃত্যু 30শে জুলাই 1987 সালে। তাহলে শুরু করা যাক আজকের গল্প ননীচোরা। সকাল থেকে রাত পর্যন্ত সৃষ্টির কাজ, নিঃশ্বাস ফেলবার সময় থাকে না। তার উপর ওই দজ্জাল ছেলে সামলানো। ভোরে উঠে বাসি কাজ সারা, তারপর স্নান সেরে পুজোর বাসন মাজা, পুজোর ঘর নিকানো, এই 2 প্রস্ত হয়ে গিয়েছে। এখন 3 নম্বর আরম্ভ হয়েছে এই রান্নাঘরে। স্বামীর 9টার সময় গাড়ি আর দেওরের 10টার সময় স্কুল। আমিষের ল্যাঠা চুকলে শাশুড়ির হবিষ্যি রান্না। মাথা ঠিক থাকে না। কাকা ভাইপোতে দাপাদাপি করতে করতে ভেতরে ঢুকলো। কাকা কুচো হয়ে অত জোরে দৌড়েও ভাইপোকে কোনো মতেই ছুতে পারল না। যদিও ভাইপো এর মধ্যে 3 বার আছাড় খেয়েছে এবং প্রচণ্ড হাসিতে তার নিজের গতিটাও নিশ্চয়ই ব্যাহত হয়েছে। উঠানের মাঝখানে এক লাফে পলাতকের সামনে এসে হাতের আড়াল দিয়ে বলল, কি জোরে দৌড়াস রে খোকা, কিন্তু এবার। জেতাচ্ছে হারার এই নতুনতর কৌতুকে খোকার হাসিটা আরও প্রকাণ্ড হয়ে উঠল। বৌদি, আবার কাল 2 পয়সা লেট ফাইন হয়েছে। 1 পয়সা হলেও দিও বৌদি। বৌদির মস্ত একটা মহল রয়েছে, নিলাম করে নিও বলে হাসতে হাসতে কড়াইয়ে খুন্তির একটা ঘা দিয়ে বধূ ফিরে বসল। সে জানি না, দাদাকে বলো বলে দেওর হাসতে হাসতে চলে গেল। বধূর ননদের কথা মনে পড়ে। সে দেওরের চেয়ে বয়সে ছোট, কিন্তু এই জায়গায় সে থাকলে ঠিক কুটুস করে একটা কামড় দিয়ে বসত। আহা, ব্যাটা ছেলে, বড় নিরীহ জাত। মা মুনা। খোকা এসে পিঠে ঝাঁপিয়ে পড়ল। তার ওই রীতি। সর খোকা, আমার এখন মরবার ফুরসত নেই। শুনলি তো কাকা তাগাদা? শুনলু বলে খোকা আর অধিক বাক্য ব্যয় না করে ঝাঁকড়া মাথাটা মার উরু আর বাহুর মাঝখান দিয়ে বুকে গুঁজে স্বকার্য সাধনে প্রবৃত্ত হয়ে গেল। মা একটু স্থির হয়ে দিলেন খানিকটা স্তন। তারপর তরকারি নাবাবার মতো হওয়ায় খোকার মাথাটা বার করার চেষ্টা করে বলল, হয়েছে, যা এবার। ক্রমাগত দামলাপনা করবি, খিদে পাবে ছুটে আসবি। আমি কাহাতক বসে বসে তোকে দুধ দিই বলতো খোকা। ছাড়, যাও তো শোনা আমার, যা। একজন এবার নাইতে যাবে, যা দেখিনি, গামছা কাপড় দিকে। ছেলে মার পিঠের ওপর নেতিয়ে পড়ে। বাঁ হাতে মুখটা ঘুরিয়ে নিজের মুখের অত্যন্ত কাছে টেনে নিয়ে এসে প্রশ্ন করল, বাবা অঙ্গা অঙ্গা মা? এত কাজের ভিড়েও এত কাছে রাঙা ঠোঁট দুটি পাওয়া গেলে মুহূর্তের জন্য সব ভুলিয়ে দেয়। একটা চুম্বন নিয়ে মা বলল, হ্যাঁ, গঙ্গা গঙ্গা করবে যাও। তরকারি নামাতে ঢালতে, কড়াই চেঁচে আবার কড়াই উনুনে চাপাতে একটু দেরি হয়ে গেল। কড়াইয়ে তেল নেবার জন্য পেছনের দিকে তেলের বাটিটি নিতে গিয়ে দেখল সেটা ছেলের দখলে। হাত দুটি তেলে চোবানো, পেটটি তেলে চকচক করছে।
নিচে এক রাশ তেলের ছড়াছড়ি। মার দিকে চেয়ে সংক্ষেপে বলল, অঙ্গা অঙ্গা। রাগে বিরক্তিতে প্রায় কাঁদো কাঁদো হয়ে মা বলল, ও মা গো, কি করেছিস খোকা? না বাপু, আমি আর পারি না এই হতভাগা ছেলেকে নিয়ে। আমি কোন দিকে সামাল দিই বলতো? চড় উঁচিয়ে ধমক দিয়ে বলল, দেব ওর উপর দুঘা কষিয়ে, তোমার যত বাঁদরামি ঘুচিয়ে। খোকা তেলে ডোবা হাত দুটো পেটের উপর জড়সড় করে অপ্রতিভভাবে মার চোখের উপর চোখ তুলে দাঁড়িয়ে রইল। তার মনে হয়েছিল সে একটা মহাবীরত্বের কাজ করেছে। মা দেখলে তার এই বাহাদুরিতে একেবারে বিস্ময়ে অভিভূত হবে, কিন্তু এ ধরনের সম্ভাষণ মোটেই আশা করেনি। একবার উঠানের দিকে চেয়ে দেখল তার এই লাঞ্ছনাটা আর অন্য কারোর চোখে পড়ল কিনা। তারপর মার দিকে চেয়ে তার ঠোঁটটা একটু উল্টে গেল। একবার দুগালের একটা শিরা একটু কুচকিয়ে স্থির হলো। চোখের ভুরু দুটি 2-3 বার একটু কেঁপে উঠল। এসব রং বেরঙের বিদ্যুৎ স্ফুরণ বর্ষণের যে পূর্ব লক্ষণ তা মার জানা আছে। খোকার চোখের জল, সেটা দেখতেও যেমন কষ্ট, তেমনি সামলাতেও কষ্ট। তার উপর শাশুড়ির গঞ্জনা তো আছেই। হঠাৎ মুখের ভাব বদলে বলল, ওরে খোকন, না না, তোকে বলিনি। তোমায় কি বলতে পারি বাবা? আমি যে তেলকে বলেছিলাম। হতভাগা তেল, আমার জাদুর পেটে ওঠে কি করছিস বলতো? ওরে খোকন, কি চমৎকার পাখি, নিবি তুই? ও মা গো, কি সুন্দর। খোকা টালটা সামলিয়ে নিয়েছে, অর্থাৎ চোখের জল ছলছল করছে বটে, কিন্তু তাহা ঝরে পড়েনি। মার পাশে এসে পিঠে ঠেস দিয়ে ধরা গলায় বলল, আঙ্গা পাখি। শান্তির দূতের মতো সামনের নিম গাছটায় একটা পাখি এইমাত্র এসে বসেছে। রংটা রাঙা মোটেই নয়, খানিকটা মিশকালো, খানিকটা বাসন্তী হলদে। 2-1 বার গলা উঁচিয়ে খুব হালকা আওয়াজ একটা করল। বর্ণ সম্বন্ধে ছেলেকে মর্যাদা দিয়ে মা বলল, হ্যাঁ, আঙ্গা পাখি নিবি খোকা? যা তাহলে, যা তোর কাকার কাছে, যা দেখিনি। আয়, তেলটা একটু লাগিয়ে দে। হ্যাঁ, এবার চাও। খোকা অত্যন্ত ভালো ছেলে হয়ে গিয়েছে। একটু কুচো হয়ে ছড়ানো বাসনপত্র বাটনাকুটার মধ্যে খুব সন্তর্পণে পা ফেলে ফেলে চলল, যেন কত বয়স, কত সাবধানে, কত লোকসানের ভয়। তার হঠাৎই ভাব পরিবর্তন দেখে মা মৃদু মৃদু হাসতে লাগলো। কয়েকটা পা গেলে বলল, ওরে খোকা, চুমু দিয়ে গেলি না যে? মা যে মরে যাবে তাহলে। খোকা ফিরে এলো, চুমু খাওয়াও হলো, আবার বুড়ো চালে গন্তব্যের পথে চলল। মা একবার দেখে, ঘুরে বসে কড়াইয়ে তেল দিতে দিতে বলল, যা কাকাকে গিয়ে বলো গে, কাকা, পাখিটা মাঝখানের শব্দটায় একটা দীর্ঘ টান দিয়ে আওয়াজ করে উঠল। গৃহস্থের খোক্কা হোক। কি বলে পাখি সেই জানে, কিন্তু এই সূত্রে মানুষের সঙ্গে তার একটা গাঢ় আত্মীয়তা হয়ে গেছে। ঘরে ঘরে তার সঙ্গে উত্তর প্রত্যুত্তর কথা কাটাকাটি চলে। বউ গরম তেলে একটা লঙ্কা ছেড়ে দিয়ে বলল, আর খোকার প্রার্থনায় কাজ নেই বাপু, ঢের হয়েছে। একটি সামলাতেই মানুষের প্রাণান্তর। ও মা, অমন কথা বলো না বৌমা, ওই একটিতেই ঢের হয়েছে। পাখির মুখে ফুলচন্দন পড়ুক, কোলে পিঠে জায়গা না থাক, ঘর আমার ভরে উঠুক দিন দিন। শাশুড়ি যে এর মধ্যে কখন গঙ্গা স্নান সেরে পুজোর ঘরের রকে এসে দাঁড়িয়েছেন, বউ সেটা কাজের ভিড়ে বিশেষ করে খোকার দৌড়াতে জানতে পারেনি। হাতে গঙ্গা জলের ঘটি, পরনে গরদ। বউ একটু লজ্জিত হয়ে পড়ল, একটু থেমে বলল, দেখো না মা কাণ্ড, এক বাটি তেল ফেলে নষ্ট করেছে।
অপরাধের মধ্যে বলেছিলাম নাইতে যাচ্ছে। স্বামীর প্রসঙ্গ এসে পড়ায় আবার লজ্জিত হয়ে থেমে গেল। ফেলো, দৌরাত্রির বয়স এখন, সইতে হবে, বুঝলে বৌমা। হিরে ধীর স্থির থাকলে আলো ঠিক রয় না। 4টি মাস ওমা ঘরে ছিল না, বাড়ি যেন। ও বৌমা, শীঘ্রই দৌড়াও, খেলে আমার মাথা। খোকা ঠাকুমার গলা শুনে পাখির কথা ভুলে ছুটতে এসেছে। বধূর প্রতি উপদেশ শেষ করবার পূর্বেই দুলতে দুলতে ঠাকুমাকে 2 হাতে জড়িয়ে ধরার উপক্রম করল। তাড়াতাড়ি হাত তুলে কয়েক পা পিছিয়ে গিয়ে বিপর্যস্তভাবে তিনি বলতে লাগলেন, সরে যাও দাদু, আমায় ছুঁয়ো না। কি গেরো ও বৌমা, ওরে তোর গায়ে রাজ্যের অনাচার দাদা, আমায় ছুসনি, দোহাই তোর। ও বৌমা, তুমি বুঝি তামাশা দেখছো? ও দাদু, লক্ষ্মী আমার, সোনা আমার। বৌমা লঙ্কার ঝালের আছিলায় মুখে কাপড় দিয়ে তামাশা দেখছিল। খোকা এতে খুব বড় একটা কৌতুক পেয়ে গিয়েছে। যতই তিনি নাতিকে এড়িয়ে যাবার চেষ্টা করেন, সে ততই 2 হাত তুলে ঠাকুমাকে ছোঁবার জন্য ছুটে আসে। হাসির চোটে সারাটা মুখ সিন্দুর বর্ণ। 60 বছরের বৃদ্ধা নাতির সমবয়সী হয়ে সমস্ত রক ছোটাছুটি করছে আর চেঁচাচ্ছে, ও দাদু, খাসনি আমার মাথা, আবার নামাসনি বুড়িকে। ও বৌমা, শীঘ্রই এসো বাছা, সব কাজ ছেড়ে। বৌমা গরম তেলে তরকারি ছেড়ে তাড়াতাড়ি আসার ভান করে একটু ধীরে সুস্থে 2 হাত ধুয়ে উঠল। শাশুড়ি বুঝুন উপদেশ দিলেই হয় না, ঠোঁটের কোথাও যেন একটা হাসি লেগে আছে। পা চালিয়ে এসে খোকাকে ধরে বলল, এই দুষ্টু, এরকম দুষ্টু বাচ্চা দিয়ে ঘর ভরে উঠলেই তো। কথা শেষ হবার পূর্বেই দুষ্টুমি হাসিটা প্রকাশ পেল। ঢাকা দেওয়ার চেষ্টা করে খোকাকে বলল, ঠাকুমাকে ছুতে নেই এখন। খোকা মার মুখের কাছে মুখ এনে ঘৃণায় নাকটা একটু কুঞ্চিত করে প্রশ্ন করল, ঠাম্মা, ছি মা? ঠাকুমা হেসে রেগে গিয়ে বললেন, হ্যাঁ, ঠাম্মা হলো ছি, আর তুমি ভারী পবিত্রের নবদ্বীপের পণ্ডিত। আমায় রীতিমতো হাঁপ ধরিয়ে দিয়েছে গো। কুশনটা একবার বার করে দাও তো মা, একটু বসে জিরিয়ে নি, আর পেরেক থেকে মালাটাও নামিয়ে দাও। ওই একা হন না, আবার জুড়িদার এলো, পড়লো বুঝি ঘাড়ে। ব্যাঁ করে ছোট্ট একটি আওয়াজ করে 3-4 দিনের একটি বাছুর সদর দরজায় প্রবেশ করলো এবং সমস্ত উঠানটা দুমদাম করে ছুটে এসে সামনে এসে দাঁড়িয়ে পড়ল। খোকা উচ্ছ্বাসিত আবেগে গৌ গৌ বলে হাততালি দিয়ে উঠল এবং সঙ্গে সঙ্গে হাত পা সোজা করে দিয়ে মার কোল থেকে নেমে ছুট দিল। ঠাকুমা একটু ভীত হয়ে বললেন, ঘাড়ে টাড়ে পড়বে না তো বাপু? দেখোই না ও নিজে কেমন বাঁচিয়ে পালায়। যাই বাবা বলে একটা নিশ্চিন্ত নিঃশ্বাস ফেলে বধূ রান্নাঘরে চলে গেল। একটার পর একটা চলছে, শান্তি নেই, বিরামও নেই। এবার বাছুরটার সঙ্গে চলল। হাতে একটা শুকনো আমের ডাল তুলে নিয়েছে। বাছুরটাকে ছুঁয়ে ছুঁয়ে সে উঠানময় 1 চক্কর দিয়ে আবার দূরে গিয়ে দাঁড়িয়ে পড়ল। খোকা হেসে লুটোপুটি যায়, ওঠে আবার ছোটে। সর্বাঙ্গ ধুলোয় ধূসরিত, কপাল, বুক আর কাঁধের ধুলো ঘামের সঙ্গে মিশে গিয়ে কাদায় রূপান্তরিত হয়ে শরীরের বিভিন্ন স্থানে জমতে শুরু করেছে। হাসির চোটে মুখে লালা গড়িয়ে পড়ছে। গলার হাড়টা কখনো বুকে, কখনো পিঠে। মাথার ঝাঁকড়া ঝাঁকড়া চুলগুলোর দুর্দশার আর সীমা নেই, দেখাও যায় না। অথচ এই নানা রকম বিশৃঙ্খলতার মধ্যে খোকা যে কেমন করে কি সুন্দর হয়ে উঠেছে তার থেকে চোখ ফিরিয়ে রাখা যায় না। মা আর চোখে দেখে হাসে। তরকারি নাড়তে গিয়ে খুন্তিটা একবার শূন্যে ওলট পালট খায়।
ঠাকুমার মালা অস্বাভাবিক দ্রুত গতিতে ঘুরছে। জপের সঙ্গে তার যে একটা যোগ আছে তা দেখে মনে হয় না, কেননা হিসাব রাখার মালিক যে মন সে ওঠানে। খোকা সেখানে তাকে ধুলোর মধ্যে, তার অকাজের মধ্যে, তার বৃষদৃশ্য সাথীর মধ্যে, এক কথায় তার সমস্ত রকম বেহিসেবির মধ্যে টেনে নিয়েছে। এ মোহ, এ ভ্রান্তি হবারই কথা। এ পরিবারের গৃহদেবতা গোপাল। ভগবান এখানে সম্ভ্রমের অধিকারী নন, স্নেহের ভিখারি। তিনি বিরাট নন, তিনি অপ্রেমেয় অজ্ঞেয় নন, তিনি নন্দের দুলাল, যশোদার নয়নমণি। তাঁর সম্বন্ধে ওসব কথা আসে কোথা থেকে? তিনি প্রতিদিনের প্রতিক্ষণের সংসারের হাসি অশ্রু দিয়ে গড়া। যশোদা তাকে তাড়া করে, আবার নতুন আধারে ক্ষীর সর ননি দেয়, চাঁদ মুখ মুছিয়ে ললাটে তিলক আঁকে, মাথায় সিকি পাখা, শ্যাম দেহে পিতধরা, হাতে পাচুনি দিয়ে ধেনুদলের সঙ্গে গোচরণে পাঠিয়ে দেয়। গোপাল যখন যায়, যতক্ষণ দেখা যায় মায়ের চির অতৃপ্ত নয়ন চেয়ে থাকে, আবার সন্ধ্যার গোধূলি ক্ষণে দুয়ারে এসে দাঁড়ায়। এখনই গোপাল মলিন মুখে মলিন বেশে এসে মায়ের বুকে ধরা দেবে। সে সুদূর নয়, সর্বকালের তিনি শিশুরূপে পৌঁছে যান সকল ঘরে ঘরে। খোকার মুখে কি তারই ছায়া পড়েছে? ধুলামাখা কোমল অঙ্গ কি তারই পর্ণাভাস? কচি পায়ের সঞ্চলতা কি তারই নিত্যাভিলাষ? ঠাকুমার মুখে স্নিগ্ধ হাসি, চোখে অশ্রু, ঝাপসা দৃষ্টিতে মুহূর্তের জন্য একবার মনে হয় যেন গোপাল নিজেই। ছায়া নয়, আভাস নয়, শ্যামদেহ ঘিরে পিতবাস, মাথায় মোহনচূড়া, হাতে পাচন বাড়ি, কপালে চন্দন কাদার সঙ্গে মিশে গিয়েছে। ঠাকুমার অঙ্গ আলোড়িত করে মা যশোদার স্নেহ নামে। আহা, অসহায় শিশু, খেলায় অসহায়, কি যে করে কি যে না করে নিজেই জানে না। ও আবার দেবতা হলো কবে? ঠাকুমা বলে, ও খোকা, ঘেমে নিয়ে গেলি যে, দেখো তো সৃষ্টি ছাড়া খেলা ছেলের। ওদিকে ধবলি ভাঁ করে আওয়াজ করে। চারিদিকে বিপদ আপদ ঢের। অবুঝ বয়স, সে চোখের আড়ালে কেন যে যায়, কিন্তু খেলা তবু চলতে থাকে। অবশেষে বোধ হয় একটু ক্লান্তি আসলো, কিন্তু খোকা সেটা বাহ্যিকভাবে স্বীকার করল না। উঠানে বসে হাসতে হাসতে ঘাড় ঘুরিয়ে একবার মার দিকে চাইল, একবার ঠাকুমার দিকে চাইল। হঠাৎ তার একটা কথা মনে হলো, খুব মজার ব্যাপার, অথচ মজা হয় তা হয়ে গেলে। রকের ওপরে উঠে গিয়ে আমের ডালটা দু হাতে পেছনে ধরে, ঘাড় দুলিয়ে দুলিয়ে প্রশ্ন করে, ঠাম্মা খেবি? ঠাকুমা হেসে উদ্বেলিত অশ্রু মোচন করে বলল, হ্যাঁ ভাই, খেলবো, ডেকে নে, অনেক হয়েছে। দেরি হয়ে যাচ্ছে দেখে ঠাকুমা উঠে সজল নয়নে পূজার ঘরে প্রবেশ করল। ঠিক পূজা সেদিন হলো না, যেন একটি দুরন্ত উচ্ছৃঙ্খল শিশুর পরিচর্যায় কেটে গেল। তার মানসিক চাঞ্চলতা আর প্রতিকূলতার জন্য পদে পদে বাধা। বৃদ্ধা গোপালের সাজগোজ একটি একটি করে খুলে ঝেড়ে পরিষ্কার করে, আবার অতি সন্তর্পণে প্রাণের দরদ দিয়ে পরিয়ে দিতে লাগলো। সঙ্গে সঙ্গে মৃদুস্বরে নানা রকম আদেশ, উপদেশ, অনুরোধ। একবার এমন করে দাঁড়াও তো ঠাকুর, পিতধরটা এঁটে দি, এ বাঁশি ধরো, কতদিন থেকে ইচ্ছে একটি সোনার বাঁশি গড়িয়ে দি। সেই স্বাদ আর মেটাবে না গোপাল, আবার কবে যে মিটবে। যেন প্রত্যক্ষ গোপালের সামনে কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস পড়ে। সারা দেহে ধুলো, বদনে শ্বেতবিন্দু কল্পনা করে আঁচল দিয়ে মুছিয়ে দেয়। মুখে অনুযোগ, জগতের ভাবনা ভেবে তুমি সারা হলে, নিজের দিকে আর দেখবে কখন। হিন্দুর মন পুতুল খেলার পাশাপাশি গীতার ধ্বনি ওঠে, অলকা তিলকা দিয়ে শৃঙ্গার শেষ হয়, তখন আবার নিজের পাগলামিতে হাসি পায়। হে ঠাকুর, আমার অহমিকা নিয়ে তোমার এই খেলার মর্ম তুমিই বোঝো। আমি আবার তোমায় সাজাবো, মোছাবো, যেমন তোমার যশোদার ছেলে হওয়া, তেমনি আমার সেবা নেওয়া।
তোমার লীলার অন্ত আমি আর কি পাবো ঠাকুর। শৃঙ্গারের সময় দেবতার বিগ্রহের মূর্তি জীবন্ত হয়ে উঠেছিল, কিন্তু পুজোর সময় তাকে পাওয়া দুষ্কর হয়ে উঠল। আজ খোকার খেলার পথে এসে তিনি যেন অতিমাত্রায় চঞ্চল। চিত্তের সমস্ত ব্যাকুলতা দিয়েও তাকে পুজোর আসনে ধরে রাখা যায় না। আজ তিনি ধ্যানাতীত, কখনো বায়ুর মতো স্পর্শের অগোচর, সমস্ত ইন্দ্রিয় ব্যাপ্ত করে আছেন, অথচ আকারে ধরা যায় না। কখনো তিনি নাই, একেবারে বিলুপ্ত। শুধু শিশুতে শিশুতে সমস্ত বিশ্ব একাকার হয়ে যায়। মায়ের নত দৃষ্টির নিচে শিশুর হাসি, ছায়াশ্যাম বৃক্ষতলে খেলায় মত্ত শিশুদল। কোথাও দরিদ্র পল্লীতে জীর্ণ গৃহ, অবসরহীন জননী, উঠানে ছিন্ন বাস পড়া শিশু ভগ্নীর কোলে রুগ্ন শিশু, অশ্রু ভরা নিষ্প্রভ তার চোখ। কোথাও শিশু দুর্জয় অভিমান, শান্ত গম্ভীর ভাব। মার খাবার খেলনা রাজ্যে যত জিনিস একত্র করেও মন পায় না। এক এক সময় সব মুছে এক অপূর্ব দৃশ্য ভেসে ওঠে। নতুন ঘাসের ন্যায় মাখনের মতো নরম এক শিশু, মাথায় চকচকে কেশের চূড়া, বায়ুর আঘাতে দোদুল্যমান, পীতবাস পরা বঙ্কিম কোটি, যমুনা কূলে বেণুবন, তার চঞ্চল নৃত্যপর রাঙাচরণের ঘায়ে তৃণগুচ্ছ রোমাঞ্চিত। কখনো সে ধেনুর গায়ে লুটিয়ে পড়ে, কখনো নাচতে নাচতে বাঁশি বাজায়। তার বাঁশির স্বরে আকাশ বাতাস ভরে যায়, আর সমস্ত বনপ্রান্তরের ফুলে ফুলে ভরে ওঠে। যমুনার কালো জলে ঢেবে ঢেবে খেলা চলে। দৃশ্যপট পরিবর্তন হলো। যশোদার গৃহ, ঘরের মেঝে ভাঙা ননির পাত্র, গোপালের হাতে মুখে যেখানে সেখানে চুরি করা ননির পোচ, শ্যামননির দেহখানি স্নিগ্ধ সাদা ছোপে অপরূপ হয়ে উঠেছে। রানী আর পারে না। প্রতিদিনের এই চৌর্যবৃত্তি, এই অপচয়, শাসন মানে না। এই রকম বিড়ম্বনায় শিশুকে কি করা যায়? তোকে এবারে না বাঁধলে চলে না গোপাল। দাঁড়া তুই, দড়ি নিয়ে আসি। গোপালের কাতর দৃষ্টি অনুনয় করতে করতে ক্ষুদ্র দেহখানি ত্রিভঙ্গ হয়ে বেঁকে গিয়েছে। মাগো, আর হবে না, এই শেষ। তোর বাঁধন যে বড্ড কঠিন হয় মা। আহা, শিশুর উদম্য লোভ, কি বা করে সে। পুজোর সম্ভার পড়ে থাকে, মন্ত্র অনুচ্চারিত, মুদিত চোখের পাতা ভিজে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। হে শ্যাম সুন্দর, এসো। তোমার শিশু মনের সমস্ত লোভ, তোমার সেই চরণ, তোমার সেই পরম করুণা নিয়ে এসো। এখানে তোমার পায়ে সমস্ত পূজা উজাড় করে দেব বলে বসে আছি, অথচ তুমি বিমুখ। যশোদা কি পুণ্যবান বলে তার সমস্ত লাঞ্ছনা অঙ্গের ভূষণ বলে মেনে নিয়েছ ঠাকুর? অনেকক্ষণ যেন একটা স্বপ্নের ঘোরে মনটা আচ্ছন্ন থাকে। হঠাৎ ছেলের বকাবকিতে চৈতন্য হয়। আবার আজ ভাতের দেরি করে ফেললে? না, চাকরিটা না খেলেই আর। বইয়ের চাপা উত্তর। কি করব, যা দজ্জাল ছেলে হয়েছে, একটি বাচ্চে কাছে ডেকে উপকার করবে। ও মনিবের ঠাকুরের ছেলে, না আগলালে বুঝি এক মুঠো ভাত পাওয়া যাবে না। আরও চাপা গলায় প্রত্যুত্তর হয়, আহ চুপ করো। পুজোর ঘরে মা আবিষ্ট ভাবটা কাটিয়ে বৃদ্ধা নিজের মনেই বললেন, আজ তুমি তো ঠিক ধ্যানরূপে দেখা দিলে না ঠাকুর। কেন, তা তুমিই জানো। পুষ্পরাশি চন্দনে মাখিয়ে বেদিতে নিক্ষেপ করলেন। তারপর কুশিতে জল নিয়ে নৈবেদ্য নিবেদন করতে গিয়ে একই হলো বলে ছবির মতো কয়েক মুহূর্ত নিশ্চুপ হয়ে গেলেন। চোখের জলে এখনো দৃষ্টিটা একটু ঝাপসা রয়েছে। আঁচল দিয়ে মুছলেন। না, ঠিকই তো। রেকাবির মাঝখানে নৈবেদ্যের চূড়ার উপর যে বড় ক্ষীরের লাড়ুটা সবচেয়ে বড়, সেটি নাই। নিচের হাতে রচনা করা নৈবেদ্য, ওই নাড়ুটি একবার পড়ে গিয়েছিল, তা আবার ভালো করে বসিয়ে দেওয়া হলো। না, ভুল তো হওয়ার সম্ভাবনা নাই। তবু নিজের অদৃষ্টকে বিশ্বাস হয় না।
আবার ভালো করে চোখ মুছতে চান। কাঁপা কাঁপা হাতে চোখে আঁচল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এক অভূতপূর্ব ভাবের উচ্ছ্বাসে অভিভূত করে ফেলে। শরীর কাঁটা দেয়, মনে হয় যেন ঢেউয়ের পর ঢেউ ভেঙে শরীরের সমস্ত বন্ধন শিথিল করে দিয়েছে। চোখের জল মুছবে কে? কুল ছাপিয়ে বন্যা নেমেছে। মুখে একটি মাত্র কথা, আনন্দ ব্যাকুল, একটি মাত্র বিস্ময় প্রশ্ন, এ ঠাকুর এ কি দেখালে? যখন বাইরে আসলেন তখন চোখের পল্লব সিক্ত, মুখে একটি প্রশান্ত জ্যোতি। বউ বড় আশ্চর্য হলো শাশুড়ির এরূপ ভাব দেখে। একটু ঘুরিয়ে প্রশ্ন করল, মা, আজ তোমার এত দেরি হলো? বৌমা, একবার পুজোর ঘরে এসো। ঘরের দুয়ারের কাছে এসে বললেন, রান্নার কাপড়টা ছেড়ে এসো বৌমা। বৌমা কাপড় ছেড়ে ঠাকুর ঘরে প্রবেশ করলে শাশুড়ি বললেন, এই দেখো বৌমা, আমি নিজের হাতে বড় নাড়ুটা মাঝখানে বসিয়েছিলাম, চোখ মেলে দেখি নেই। শাশুড়ির মুখের আলো যেন বধূর মুখমণ্ডলে প্রতিভাস হয়ে উঠল। চোখ দুটি বিস্ফারিত করে নির্বাক দৃষ্টিতে দাঁড়িয়ে রইলেন। পুরুষানুক্রমে বৈষ্ণব। এ বাড়ির মাটির প্রতি কণাটি পর্যন্ত রাধাকৃষ্ণের রসসিক বিশ্বাস এদের কোনোখানে কখনো বাধা পায় না। গোপালের এই গৃহে পদার্পণ অলৌকিকত্বের মধ্য দিয়ে। তারপর এই পরিবারের সঙ্গে তার লীলার লুকোচুরি চালিয়ে আস, বিশেষ করে পূর্বপুরুষদের আমলে। তাদের মধ্যে কত ঘটনা ভ্রান্তি বলে প্রতিপন্ন হয়েছে, কত আজ পর্যন্ত সংশয়ের আলোর ছায়ায় দুলছে, কতই বা একেবারে নিঃসংশয়িত ধ্রুব সত্য, জীবনের চেয়েও সত্য, গোপালের বিগ্রহের মতো সত্য। শাশুড়ি বললেন, এ সেই যার নাম বলতে পারি না। গোসাইয়ের বংশ বৌমা, এরকম ব্যাপার তো এই বাড়িতে নতুন নয়। তবে আজকাল আমাদের পুণ্যির জন্যে এই যা। পুজো সেরে শ্বশুর ভগবত পড়তেন, খুব তন্ময় হয়ে পড়তেন কিনা তেমনই সুকণ্ঠও ছিল। একটি বছর তিনেকের শ্যামবর্ণ ছোট্ট ছেলে এসে বসল। একখানি হলদে রঙের ছাপা কাপড় কোমর থেকে খসে গেছে, জড়িয়ে সরিয়ে কাঁধে পুটলি করে নিয়েছে। বসলো তো বসলো। শ্বশুর একবার দেখে, আবার নিজের মনে পড়ে যেতে লাগলেন। অনেকক্ষণ পর আরেকবার একটু অন্যমনস্ক হতে গিয়ে ছেলেটির উপর একটু নজর পড়ল। ঠাঁই একভাবে বসে আছে। পাঠ শেষ করতে অনেকক্ষণ গেল। বই মুড়ে চোখ তুলে দেখলেন ছেলেটি নেই, কখন উঠে গেছে। আহা, ছোট্ট ছেলেটি হুড়োহুড়ি করে ক্লান্ত হয়ে বসেছিল। একটু নৈবেদ্য হাতে দিই, এই ভেবে তিনি রেকাবি থেকে ক্ষীরের নাড়ু ফল মুঠো ভরে বাইরে এসে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, যে ছেলেটি আমার ঘরে গিয়ে এতক্ষণ বসেছিল কোথায় গেল, দেখেছ? সকলেই বলি, কই না তো। শ্বশুর বললেন, সে কি, এ যে এতক্ষণ বসেছিল আমার কাছে, ন্যাংটো কাঁধে একখানা হলদে কাপড়, ভাসা ভাসা ডাগর চোখ দুটি। শাশুড়ি একটু খিটখিটে ছিলেন, ধমক দিয়ে বললেন, জ্বালিও না তো বাপু, একবারই লোক গিজগিজ করছে। ছোট ছেলে একটা এলো, রইল, বেরিয়ে গেল, কাকে কোকিলেও জানতে পারল না। বৌমা, ওর মিছরির পানাটা নিয়ে এসো। রাজ্যির বেলা করবে, না নিজের মাথা ঠিক থাকবে, না অন্যের মাথা ঠিক রাখতে দেবে। কে মিছরির পানা খাবে? সেই নৈবেদ্যের ফল নাড়ু হাতে করে সমস্ত পাড়া বাড়ি বাড়ি ঘুরে বেড়ালেন। হ্যাঁ গো, এরকম একটি ছেলে হলদে কাপড় কাঁধে তোমাদের বাড়ির ছেলে কি দেখেছ কি? কিন্তু কে দেখবে? সে কি কারুর বাড়ির ছেলে যে লোকে তাকে দেখবে? শাশুড়ি একটু থামলেন, দুজনেরই চোখে জলে ভেসে যাচ্ছে। আবার বলতে লাগলেন, তখন এসে সেই হাতের নৈবেদ্য হাতে করে পুজোর ঘরে ঢুকে আসনে শুয়ে পড়লেন। সমস্ত দিন গেল, সমস্ত রাত গেল, আহার নেই, নিদ্রা নেই।
শেষ রাতে একটু তন্দ্রা এসে স্বপ্ন হলো, পাড়ায় পাড়ায় ঘুরলেই কি আমায় পাবি? ওঠ, তোর নৈবেদ্যি খেয়েছি, ক্ষীরের এক পাশে আমার দাঁতের চিহ্ন আছে, খা, আমায় কষ্ট হচ্ছে, উপোস থাকিস নে। অশ্রু মুছতে মুছতে দুজন বাইরের রকে এসে বসল। এই ধরনের গল্প চলতে লাগলো, তার সঙ্গে গীতা ও ভগবতের তত্ত্বকথা। ভক্তের জন্য তিনি কিভাবে কত লীলা ধরেছেন, নিজের মুখে কোথায় কি আসার কথা কবে বলেছেন, এই সব গল্পের মধ্যে শাশুড়ি বলেছিলেন, এসব কথা কিন্তু আর কাউকে জানিও না বৌমা, অবিশ্বাসীর কানে গেলে তিনি কষ্ট পান। কতবার স্বপ্নে বলেছেন, আমার লাঞ্ছনা হয়। উঠোনের ওদিকে সদর দরজায় খোকার আবির্ভাব। কে একখানা কাপড় পুড়িয়ে দিয়েছে, শুধু কোমরের গেরোটি আছে। বাঁ হাতের কাপড়ের পাড় বাঁধা একটা ভাঙা কনাই করা শানকি, ডান হাতে সেই চিরন্তর লাঠি। শানকির উপর এক ঘা বসিয়ে মার দিকে তাকিয়ে বলল, গৌ সোনা, নির্বিবাদে মার খাচ্ছে কিনা শোনা তো হবেই। খোকা হঠাৎ ভ্রান্ত গরু আর শান্ত করা লাঠি ফেলে ছুটতে এসে মার কোলে ঝাঁপিয়ে পড়ল এবং তার রেওয়াজ মাফিক মার বুকের মধ্যে মাথাটা গুঁজে দিল। ঠাকুমা তার পিঠে হাত বুলিয়ে প্রশ্ন করলেন, কোথায় গিয়েছিলি ভাই? আজ তো তোর সাথী তোর সঙ্গে খেলার জন্য। খোকার 5-7 টানের বেশি গ্রহণ করার ফুরসত কোনোদিনই থাকে না। খেলার নামে সঙ্গে সঙ্গে ঘুরে উঠে দাঁড়ালো, চোখ দুটো বড় বড় করে ঠাম্মাকে বলল, তুই? একসময় কাকা এসে বলল, বৌদি ভাত। খোকা বোধহয় ঠাকুমাকে খেলার জন্য উৎসাহিত করতে যাচ্ছিল। সামনে এমন জব্বর সঙ্গী পেয়ে মত পরিবর্তন করে ফেলল। ছুটতে গিয়ে চোখ দুটো প্রবল আগ্রহে দীপ্ত ভরে প্রশ্ন করল, ছে খেববি? কাকা খানিকটা শখ করে ভাইপোর পিতৃত্ব বরণ করেছে। পিতা পুত্রে আবার একচোট মাতামাতি চলল। আশায় আশায় দিন কাটছে। গোপালের আগমনের কিন্তু কোনো নির্দেশই আর পাওয়া যায় না। নৈবেদ্যের পরিবর্ধিত আয়োজন, শুদ্ধাচারে তৈরি করা দুটি অন্তরের ভক্তিরস দিয়ে সিঞ্চিত, যেমনকার তেমনই পড়ে থাকে। বাটিতে বাটিতে সর ক্ষীর ননি, রেকাবিতে ক্ষীরের ছাঁচ, ক্ষীরের নাড়ু, কোনোটিরই কোনোখানে অপ্রত্যাশিত করচিহ্নটুকু পড়ে না। তার পরদিন রবিবার ছিল। রান্নাবান্নার তাড়া নেই। বড় ছেলেকে রোজ সকাল 8টায় খেতে বসতে হয়, কিন্তু রবিবার দিন দুপুর 1টার সময় খেতে বসে এবং যুগোপযোগী স্বাধীনতা উপভোগ করে এবং চাকরির উপর আক্রোশ মেটায়। শাশুড়ি আর বৌমাতে পরামর্শ হলো, পুজোর সময় সেদিন বৌমা পর্যন্ত বাড়িতে থাকবে না, খোকাকে নিয়ে পাশের বাড়ি বেড়াতে যাবে। ভেতর বাড়িতে শুধু শাশুড়ি থাকবেন একা পুজোর ঘরে। সেদিন রাত থাকতে শাশুড়ি আর বৌমাতে উঠে একান্ত সুচিতার সাথে স্নানাদি সেরে পুজোর আয়োজন করলেন। ক্রমে দ্রব্যদ্রব্য, ফুল ও চন্দনের গন্ধে ঘরটি ভরপুর হয়ে উঠল। একটু বেলা হলে বড় ছেলে রবিবারের অনিশ্চিত আড্ডায় চলে গেল। ছোট ছেলের ক্যারাম প্রতিযোগিতা সামনে, সেও মহড়া দিতে গেল। বধূরও টুকটাক যা কাজ ছিল তা মিটিয়ে খোকাকে নিয়ে পাশের বাড়ি চলে গেল। নির্জন নিঃশব্দ বাড়িতে শুধু একটি ব্যাকুল ভক্ত সংসারের অজস্র প্রয়োজনে বিক্ষিপ্ত চিত্তকে সাধ্যমতো আকৃষ্ট করে আশায় অবাধ্য নয়নদারকে প্রতীক্ষায় সংযত করে পুজোর আসনে বসে রইল। শিশুর কথা দেবতারই ইঙ্গিত। খোকা চোখ বুঝতে বলে চোখ খুলে দিয়েছে। অনেকক্ষণ গেল। ক্রমেই শরীর মন যেন একটা অপার্থিব সুষমায় ভরে উঠতে লাগল। প্রথম দিনের মতোই ক্রমে প্রথম দিনকেও অতিক্রম করে। কাকা খোকাকে বেশিক্ষণ ঘাটাঘাটি না করে থাকতে পারে না, বিশেষ করে ছুটির দিনে। খেলার মধ্যেই একবার বাড়ি এসে দেখল আর কেউ নেই, শুধু খোকা পুজোর ঘরের নিচু জানালাটায় পেটটি চাপিয়ে
গভীর একাগ্রতার সাথে ভেতরে উকি মারছে। কাছে যাওয়াতে ডান হাতের কচি মাংসল আঙুল কয়টি জড়সড় করে অত্যন্ত গভীরভাবে ফিসফিস করে বলল, তুপ বাবা আবো। তার মুখের ভাব দেখে, বিশেষ করে তার বাবা হওয়ার লোভ দেখে কাকার ভীষণ হাসি পেল। ফিসফিস করে জিজ্ঞাসা করল, খোকা তোমার মা কোথায়? খোকা হাতের মুঠোটি গালের উপর বসিয়ে ক্ষুদ্র তর্জনীটি পাশের বাড়ির দিকে নির্দেশ করে একটু কুচমতো হয়ে দাঁড়ালো। কথা বলল না। তার ভঙ্গির নতুনত্ব আর বিচিত্রতায় কাকার হাসি চেপে রাখা দুষ্কর হলো। বৌদি শীঘ্রই এসো, একটা মজা দেখবে তোমার ছেলের। বৌদি নিশ্চিন্ত হয়ে গল্প করছিলেন। বিবর্ণ মুখে বলে উঠল, হো মা, তাই তো, কখন চলে গেছে ছেলেটা? হন করে ছুটল বাড়ির উদ্দেশ্যে। ছোটদের মধ্যেও দু একজন সঙ্গে এলো। খোকা জানালার কাছে নেই। দেওরের সঙ্গে সঙ্গে রকে উঠে জানালার মধ্য দিয়ে ভেতরে নজর দিতেই বধূ বিস্ময়ে আশঙ্কায় নির্বাক হয়ে গেল। শাশুড়ির মুদিত নয়ন যুগলে অশ্রুধারা গড়িয়ে পড়ছে। একটু দূরে কালো পাথরের বাটিতে ক্ষীরের মধ্যে হাত ডুবিয়ে খোকা সতর্কভাবে ঠাকুমার চোখের দিকে চেয়ে আছে। পালাবার উদ্যমে শরীরটা মাটি থেকে একটু উঠে আছে। জানালা দিয়ে ছায়া পড়তে দেখে জানালার দিকে ফিরে তাকিয়ে দুটি হাত পেটের কাছে জড়সড় করে হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। ও মা গো বলে বৌমা ঘরের মধ্যে ছুটতে গেল। শাশুড়ি হঠাৎ চোখ খুলে আচ্ছন্নভাবে জিজ্ঞাসা করলেন, কি বৌমা? কিন্তু সঙ্গে সঙ্গে সামনের দৃশ্যটি নজরে পড়ায় আর উত্তরের প্রয়োজন হলো না। বৌমা বলতে লাগলো, তোমারই কীর্তি হতভাগা চোর। আমরা ক্ষীর স্বর্ণনি মাখন তৈরি করতে করতে হয়রান হয়ে যাচ্ছি, আর তুমি ভেতরে ভেতরে এই মতলব। ঠাকুরপো, তুমি আমার কাছে না ছুটে যদি ধরে নিতে, তাহলে এই অনাচারটা হতো না। উফ, আমি কি জানি, ভাবলাম এরপর নকল করবে বলে জানালা থেকে মায়ের পুজো দেখছে। ওর জপমালা নকল করে দেখো না। ওর পেটে পেটে যে এই মতলব, তা কেমন করে জানবো? সে পুরোটি ভাব যদি দেখতে, বলে কি না বাবা হব। চুপ করো। হওয়াচ্ছি বাবা, এর জন্যই কাল ঠাকুমাকে পরামর্শ দেওয়া হলো, চোখ বুজিয়ে বসে থেকো। 4 দিন থেকে সুবিধা হচ্ছিল না, তাই না? বলে রাগ চেপে রাখতে না পেরে হাত উঁচিয়ে এগিয়ে গেলেন। শাশুড়ি এতক্ষণ বিস্মিত হাস্য খোকার দিকে চেয়ে একরকম ধ্যানের ভঙ্গিতেই মৌন হয়ে বসেছিলেন। বৌমাকে অগ্রসর হতে দেখে বললেন, খবরদার বৌমা। সঙ্গে সঙ্গে উঠে খোকাকে কোলে নিয়ে আসনে বসালেন। ক্ষীর মাখা হাত দুটি তুলে ধরলেন। এই তার হাত বৌমা, এই তার চাঁদ মুখ। বললে বোধহয় বিশ্বাস করবে না, আজ গোপাল এসেছিল। ধ্যান করার সময় মনে হলো যেন সব আলো করে এলেন, ক্ষীরের বাটির মধ্যে হাত ডুবোলেন। এমন সময় তোমাদের গলা শুনে জেগে উঠলাম। খোকার এই কীর্তি রাষ্ট্র হয়ে গেল। কত মুখে বিরূপের হলাহল উদ্গীরিত হতে লাগল। বধূরও ভ্রান্তি ঘুচিল বোধহয়, কিন্তু একজনের মনে কেমন করে একটা সত্যের শিখা অম্লান আলোয় জ্বলেই রইল। বধূকে আদেশ হলো, কাল থেকে খোকার জন্য একটি নৈবেদ্য আমার আসনের পাশে রাখা থাকবে। যখন গোপালকে ওদিকে নিবেদন করব, খোকা তার নিজেরটি নিয়ে খেতে বসবে। আর এখানেই শেষ হলো আজকের গল্প ননিচোর। হ্যাঁ, আপনাকেই বলছি, বাংলা সাহিত্যের বিভিন্ন গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন বাঙালি কথক ইউটিউব চ্যানেলটিকে, আর বাড়িয়ে তুলুন আপনার বাংলা গল্পের প্লেলিস্ট। নমস্কার।